স্বাগতম প্রত্যেককে আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড অথবা কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড এবং কমপ্লেক্স কম্পাউন্ড যেটাই বলি না কেন, সেটা নিয়ে আলোচনা করার প্রথমে আমাদেরকে কিছু বেসিক জিনিস সম্পর্কে জানতে হবে। তো প্রথমে আমরা সেগুলো দিয়ে শুরু করি। তো প্রথমে আমাদের টপিকস হচ্ছে ডেফিনিশনস অফ সাম টার্মস। আমরা কিছু টার্মিনোলজি বা কিছু মূল বিষয়গুলো সম্পর্কে আগে জানবো, এরপরে হচ্ছে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সম্পর্কে ডিটেলস বোঝার জন্য সামনের দিকে অগ্রসর হব। প্রথম যে সংজ্ঞাটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে অ্যাডিশন অর মলিকুলার কম্পাউন্ড। অ্যাডিশনের বাংলা হচ্ছে যোগ করা। মলিকুলার কম্পাউন্ড মানে অ্যাটমিক কম্পাউন্ড, মলিকুলার কম্পাউন্ড মানে দুইটা অ্যাটম মিলে মলিকুল তৈরি হয়। তো ধরতে পারেন যে হচ্ছে যোগ করে, অর্থাৎ একাধিক ছোট ছোট কম্পাউন্ডকে যোগ করে বড় একটা মলিকুল তৈরি করা এবং কম্পাউন্ড আকারে তৈরি করা, সেটা হচ্ছে আপনার অ্যাডিশন অর মলিকুলার কম্পাউন্ড। তো এখানে যেটা হয় আসলে যে একটা দ্রবণ তৈরি করা হয় দুইটা ভিন্ন ভিন্ন সল্টের, দুই বা ততোধিক সল্টের একটা দ্রবণ তৈরি করা হয় এবং সেখানে তাদের একটা রেশিও মেনটেন করা হয় 1:1 বা 1:2, যেটাই হোক একটা সিম্পল রেশিও মেনটেন করে দুই বা ততোধিক সল্টের একটা সলিউশন তৈরি করা হয়। তো এই সলিউশনটা তৈরি করার পরে এরপরে এটাকে ইভাপোরেট করা হয়। ইভাপোরেট করলে তখন যেই রেসিডিউ আকারে যে ক্রিস্টালটা পাওয়া যায়, তখন সেই ক্রিস্টালটা একটা নতুন একটা কম্পাউন্ড আকারে পাওয়া যায়। তো এভাবে করে দুইটা ভিন্ন 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 সল্টকে প্রথমে একসাথে সলিউশন তৈরি করা এবং সেটাকে পরবর্তীতে ইভাপোরেট করে নতুন একটা কম্পাউন্ড যেটা পাওয়া যায়, যে ক্রিস্টালটা পাওয়া যায়, সেই নতুন কম্পাউন্ডটাকে বলা হয় অ্যাডিশন অর মলিকুলার কম্পাউন্ড। তা সলিউশন সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া প্রয়োজন। তো সলিউশনের বাংলা হচ্ছে দ্রবণ। দ্রবণ কাকে বলে আমরা জানি যে যখন একটা দ্রাব্য এবং একটা দ্রবক, এক বা একাধিক দ্রব্য একটা দ্রাবকের ভিতরে মিশে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে দ্রবণ। তো দ্রব্যকে ইংলিশে বলা হয় সলিউট এবং দ্রাবককে ইংলিশে বলা হয় সলভেন্ট, আর এই দ্রবণটাকে ইংলিশে বলা হয় সলিউশন। তাহলে আমরা বলতে পারি যখন এক বা একাধিক সলিউট কোনো একটা সলভেন্টের ভিতরে কমপ্লিটলি সলিবল হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সলিউশন। এটাকে আরো আমরা একটু স্পেসিফিক ভাবে যদি বলতে চাই যে সলিউশন is a homogeneous mixture of two or more components that forms a single phase. তার মানে সলিউশন হচ্ছে এক বা একাধিক দ্রবের এমন একটা মিশ্রণ যেটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ তৈরি করে, একটা দশা তৈরি করে। এটাকে যদি আমরা আরেকটু স্পেসিফিক ভাবে বলি তাহলে এভাবে বলতে পারি সলিউশন is a homogeneous mixture of two or more components in the molecular level that forms a single phase. তাহলে এটা আমাদের সলিউশনের একটা কমপ্লিট ডেফিনিশন হলো। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? তো সলিউশন বা দ্রবণ হলো এক বা একাধিক দ্রবের অর্থাৎ সলিউটের মিশ্রণ, যেটা হচ্ছে মলিকুলার লেভেলে যাবে এবং যেটার একটা সিঙ্গেল ফেজ থাকবে। যেমন চিনি যখন পানির সাথে মিলিয়ে দেওয়া হয়, তো চিনিটাকে বলা হয় দ্রব বা সলিউট, পানিটাকে বলা হবে সলভেন্ট বা দ্রাবক। চিনি যখন পানির সাথে কমপ্লিটলি সলিবল হবে, সম্পূর্ণ মিশে যাবে, তখন এই অবস্থাটাকে বলা হবে হচ্ছে সলিউশন বা দ্রবণ। খেয়াল করলে দেখবেন যে চিনি পানির সাথে এমনভাবে মিশে, কিংবা লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড পানির সাথে এমনভাবে মিশে যায় যে পরবর্তীতে এটাকে আর আলাদা করা সম্ভব হয় না। অর্থাৎ পানির যে ফেজ থাকে, যে দশা থাকে, পানির ফেজ হচ্ছে লিকুইড দশা, তরল দশা। চিনি কঠিন দশার সলিড ফেজে থাকে, লবণও সলিড ফেজে থাকে। কিন্তু যখন চিনি আর পানি মিশে যায় তখন উভয় মিলে একটা তরল দশা তৈরি করে, একটা সিঙ্গেল ফেজ তৈরি করে। তখন আর আলাদা আলাদা কোনো দশা থাকে না, দুইটারই দশা হয়ে যায় হচ্ছে তরল দশা। অর্থাৎ চিনি পানির সাথে মিশে তরল দশায় তার সাথে চলে যায়, বা লবণও পানির সাথে মিশে তরল দশায় চলে যায়। তো এই এরকম এক বা একাধিক দ্রবের মিশ্রণের ফলে যখন সিঙ্গেল ফেজ মানে একই দশাযুক্ত একটা হোমোজিনিয়াস সমসত্ব মিশ্রণ পাওয়া যায়, তখন সেটাকে বলা হয়
সলিউশন। আশা করি সলিউশন সম্পর্কে আপনাদের ধারণা লাভ হয়েছে। আমি আরেকবার এটাকে রিপিট করছি। আমরা বললাম যে solution is a homogeneous mixture of two or more components that forms a solution is a homogeneous mixture of two or more components in the molecular state that forms a single phase. যে সলিউশন বা দ্রবণ হচ্ছে এক বা একাধিক দ্রবের এবং দ্রাবকের এক বা একাধিক দ্রাবকের ভিতরে এমন ভাবে মিশে যাওয়া যেটা শুধুমাত্র একটা দশা তৈরি করে এবং সেটা হচ্ছে সমসত্তর মিশ্রণ তৈরি করে। যার উদাহরণ দিয়ে আমরা বলেছি যে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, সেটা হচ্ছে সলিড দশায় থাকে অর্থাৎ কঠিন দশায় থাকে। পানি হচ্ছে লিকুইড ফেজে থাকে। পানি হচ্ছে সলভেন্ট আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সলিউট। তো সলিউটটা যখন সলভেন্টে কমপ্লিটলি ডিসলভ হয়ে যাবে তখন শুধুমাত্র একটা ফেজ থাকবে, সেটা হচ্ছে লিকুইড ফেজ। এবং পানি সাথে লবণের বা চিনির মিশে যাওয়ার পরে সেটাকে বলা হয় হোমোজেনিয়াস বা সমসত্ব মিশ্রণ, এবং সেখানে একটা সিঙ্গেল ফেজ গঠন করে, সুতরাং এটা একটা দ্রবণ। তাহলে দ্রবণ হতে হলে কি হইতে হবে? একটা সিঙ্গেল ফেজ হইতে হবে, এক বা একাধিক সলিউট মিলে একটা সিঙ্গেল ফেজ হইতে হবে এবং সেটা হোমোজেনিয়াস হইতে হবে। এবং আরেকটা বৈশিষ্ট্য হলো যে সেটাকে মলিকুলার লেভেলে যেতে হবে। এজন্য সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস এরকম আয়নে কনভার্ট হয়ে পানির সাথে কমপ্লিটলি মিশে যায়। এই যে মলিকুলার লেভেলে চলে গেল বলেই এটাকে বলা হয় হচ্ছে হোমোজেনিয়াস মলিকুলার লেভেল মিক্সচার। আচ্ছা, তো সলিউশনের আরেকটা বৈশিষ্ট্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সলিউশনটা ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ স্বচ্ছ হয়ে থাকে, এক পাশ থেকে অন্য পাশে দেখা যায়। আটাকে পানির সাথে গুলিয়ে দিলে কিন্তু এক পাশ থেকে অন্য পাশে দেখা যায় না, কারণ আটা পানির সাথে সলিবল না, মিশে না। কাদামাটি পানির সাথে মিশে না, সুতরাং এগুলো সলিবল না, বিধায় এগুলো সলিউশন তৈরি করতে পারে না। এগুলো সচরাচর ইনসলিবল হয়, এ কারণে কিছুক্ষণ রেখে দিলে এটা আবার তলানি পড়ে। কিন্তু লবণের দ্রবণ বা চিনির দ্রবণে কখনো তলানি জমা হয় না, কারণ এটা কমপ্লিটলি ডিসলভ হয়ে যায়, মলিকুলার লেভেলে চলে যায়। আটা বা ডাউলের কথা চিন্তা করতে পারেন, সেগুলো কোনোটাই সলিউশন না, এগুলোকে বলা হয় সাসপেনশন। আচ্ছা, তো সলিউশনে চলে যাওয়ার পরে চিনি যখন পানির সাথে মিশে গেল বা লবণ যখন পানির সাথে মিশে গেল, এখন আর পানির ভিতরে লবণের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন, কারণ এটা মলিকুলার লেভেলে চলে গেছে। এই যে চলে গেল, এখন এটাকে গরম করলে কি হবে? উত্তপ্ত করলে কি হবে? উত্তপ্ত করলে পানিটা বাষ্প আকারে উড়ে যাবে আর যেটার ভিতরে মেশানো হয়েছিল সেটা পড়ে থাকবে। এভাবে করে সমুদ্রের পানি থেকে আমরা লবণ পাই। সমুদ্রের পানির ভিতরে লবণকে আলাদা করে বের করা যায় না, কিন্তু পানিকে উত্তপ্ত করলে বাষ্প আকারে পানি উড়ে চলে যায় আর লবণটা পড়ে থাকে। লবণ চাষি যারা তারা এভাবে লবণ চাষ করেন, অথবা অন্যভাবেও করা যায়, ইভাপোরেশন করা যায়। রুমের ভিতরে এই পানিকে খুব সুন্দর করে স্প্রে করে সে পানি যখন ফাইন ড্রপলেট তৈরি করে, অর্থাৎ ছোট্ট ছোট্ট ড্রপলেট তৈরি করে সেটাকে উত্তপ্ত বাতাস দিয়ে গরম করে সেটাকে লবণে কনভার্ট করা যায়। এনিহাউ, যেভাবেই হোক না কেন, এই যে পানিকে উত্তপ্ত করলে শেষ পর্যন্ত কিন্তু এর ভিতরে টোটালি ডিসলভ হয়ে যাওয়া, কমপ্লিটলি মিসিবল যে জিনিসটা ছিল লবণটা বা চিনিটা, সেটা কিন্তু পানি উত্তপ্ত হয়ে বাষ্পাকারে উড়ে যাওয়ার পরে পড়ে থাকে। এই যে পড়ে থাকে যে লবণটা, সেটা কিন্তু প্রথমে যেভাবে লবণটা আপনি গুলিয়েছিলেন বা আমরা গুলিয়েছিলাম সেটার মতো হয় না, সেটা একটু ভিন্ন রকম হয়। এই যে একটু কিছু পরিবর্তন ঘটে। এখন শুধু লবণ যদি না মিশিয়ে এর সাথে একাধিক লবণের মতো একটা লবণ না মিশিয়ে যদি একাধিক লবণ মেশানো হয়, তখন কি হবে? একাধিক লবণ মিশালেও লবণের বৈশিষ্ট্য হলো যে সল্ট হচ্ছে খুব ভালো সলিবল হয়। সেটা যদি উপযুক্ত সলভেন্ট পাওয়া যায়, সেটা যদি ওয়াটারে ভালো সলিবল হয়, তাহলে দুইটা সল্ট যারা ওয়াটারে সলিবল তাদেরকে একসাথে ওয়াটারের মধ্যে দিয়ে ভালো সলিবল হবে। যেমন চিনি আর লবণকে একসাথে পানির সাথে মেশানো সম্ভব এবং এটা দুইজন খুব সুন্দরভাবে গুলে যাবে। এখন যদি আপনি পানিকে উত্তপ্ত করেন, তাহলে যেটা পড়ে থাকবে সেটা আসলে ক্রিস্টাল আপনি পাবেন, তার মধ্যে চিনিও থাকবে, তার মধ্যে পানিও থাকবে। এখন চিনি তো আর লবণ না, লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ। তো এখন যদি আমি দুইটা লবণ নেই, যেমন ধরেন ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট, এটা নিয়ে যদি আমি পানিতে গুলাই, ফেরাস সালফেট কমপ্লিটলি পানির সাথে গুলে যাবে, আবার অ্যামোনিয়াম সালফেটও পানির সাথে গুলে যাবে। গুলে যাওয়ার পরে এই দুইটা গুলে যাওয়ার পরে পানিকে যদি আপনি উত্তপ্ত করেন, তাহলে আমরা এখানে পানি উল্লেখ করলাম, ধরে নিলাম যে পানির মধ্যে খুব ভালো সলিবল হয় সেজন্য। এখন পানি ভিতরে নিয়ে যদি আপনি এটাকে উত্তপ্ত করেন, উত্তপ্ত করার পরে
পানিটা বাষ্প আকারে উঠে চলে যাবে, আর যেই ক্রিস্টালটা পড়ে থাকবে সেই ক্রিস্টালটা নতুন একটা কম্পাউন্ড তৈরি করবে, যার ভিতরে ফেরাস সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট একসাথে থেকে যাবে। এই যে দুইটা সল্ট বা দুই এর অধিক সল্টকে একটা সলভেন্টের মধ্যে গুলানো হলো, এরপরে সেই সলভেন্টটাকে উত্তপ্ত করে বাষ্প আকারে বা যেভাবে হোক তাকে হচ্ছে ইভাপোরেট করে দেওয়া হলো। এরপরে যে আমরা ক্রিস্টালটা পেলাম, সেই যে ক্রিস্টালটা পেলাম সেটা নতুন একটা কম্পাউন্ড তৈরি করলো। এই যে কম্পাউন্ডটা আমাদের পেলাম সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডিশন কম্পাউন্ড অর মলিকুলার কম্পাউন্ড। কি বলবো? অ্যাডিশন কম্পাউন্ড আর মলিকুলার কম্পাউন্ড। আশা করি অ্যাডিশন কম্পাউন্ড সম্পর্কে ধারণা পেয়েছেন। আমি আবারও বলি, when the solution of two or more salt, যেমন ধরেন ফেরাস সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট দুইটা সল্ট, এই দুইটা সল্টের সলিউশন ইন এ সিম্পল মলিকুলার রেশিও, ধরেন 1:1 রেশিওতে আছে, আর মিক্সড যদি এই দুই রকম দুইটা সল্ট একসাথে মিক্স করা হয় and allowed to evaporate, এবং এই সলিউশনটাকে যদি উত্তপ্ত করে বাষ্প আকারে এখান থেকে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? ক্রিস্টালস অফ দি কম্পাউন্ডস আর অবটেইনড, তখন নতুন একটা কম্পাউন্ডের ক্রিস্টাল পাওয়া যাবে। দিস নিউ কম্পাউন্ড, এই যে নতুন যে ক্রিস্টালটা পাওয়া গেল, আর কল্ড অ্যাডিশন অফ মলিকুলার কম্পাউন্ড। যেমন ধরেন এখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটা ফেরাস সালফেট সলিউশন ক্রিস্টাল, তারপরে এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের ক্রিস্টাল। এই দুইটা ক্রিস্টালটাকে এটাকে একটা উপযুক্ত সলভেন্টে এবং সেই একই সলভেন্টে এটাকেও সলিবল করা হয়েছে। দুইটাকে সলিবল করার পরে ওই সলভেন্টটাকে ইভাপোরেট করে বাষ্প আকারে সেখান থেকে উত্তপ্ত করে উড়িয়ে দেওয়া হয়েছে। উড়িয়ে দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে এরকম একটা ক্রিস্টাল পাওয়া যাবে। এইটাকে বলা হচ্ছে অ্যাডিশন কম্পাউন্ড। এটাকে বলা হচ্ছে অ্যাডিশন কম্পাউন্ড বলা হচ্ছে। ঠিক আছে, আশা করি অ্যাডিশন কম্পাউন্ড কাকে বলে সেটা আপনারা বুঝতে পেরেছেন। অ্যাডিশন বা মলিকুলার কম্পাউন্ড কাকে বলে এটা আমরা দেখলাম। তো মলিকুলার কম্পাউন্ড বা অ্যাডিশন কম্পাউন্ড আসলে দুই রকম হতে পারে। একটার নাম হচ্ছে ডাবল সল্ট, আরেকটার নাম হচ্ছে কোঅর্ডিনেশন অর কমপ্লেক্স কম্পাউন্ড। এখন আমরা দেখি ডাবল সল্ট কাকে বলে। The addition compounds which are stable in solid state but are broken into their individual compounds when dissolved in water or any other ionic solvent have the same properties as those of individual components are called double salts. তো কি বললো? ডাবল সল্ট হচ্ছে কি? সেই সমস্ত অ্যাডিশন কম্পাউন্ড যারা সলিড অবস্থায় স্টেবল, কিছুক্ষণ আগে দেখানো হলো আপনাদেরকে মোর সল্ট, তারা হচ্ছে সলিড অবস্থায় স্টেবল, কিন্তু যখন তাদেরকে আবার গোলানো হয় উপযুক্ত সলভেন্টে, যেমন পানি অথবা অন্য কোনো সলভেন্টে যখন আবার গোলানো হয় তখন তারা ভেঙে যায়, ভেঙে ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডে পরিণত হয়। অর্থাৎ ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট এই দুইটা একসাথে ক্রিস্টাল আকারে মোরসল তৈরি করেছিল। এটাকে যদি আপনি, এটা যখন সলিড অবস্থায় থাকবে তখন স্টেবল, কিন্তু যখন সলিউশনে দিবেন, পানি অথবা অন্য কোনো আয়নিক সলভেন্টের ভিতরে এটাকে গুলিয়ে দিবেন, তখন সেটা কি হবে? ভেঙে যাবে। ভেঙে আবার ফেরাস সালফেট আলাদা হয়ে যাবে, অ্যামোনিয়াম সালফেট আলাদা হয়ে যাবে। আরেকটা কি বৈশিষ্ট্য? হ্যাভ দ্য সেম প্রপার্টিজ অ্যাজ দোজ অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস। অর্থাৎ ফেরাস সালফেটের বৈশিষ্ট্য এখানে বিদ্যমান থাকবে, অ্যামোনিয়াম সালফেটের বৈশিষ্ট্য এখানে বিদ্যমান থাকবে, এদের কারো কোনো বৈশিষ্ট্য পরিবর্তিত হবে না। এরকম যদি ক্রিস্টাল হয় বা এরকম যদি সল্ট আমরা পাই, তখন সেই মলিকুলার কম্পাউন্ডকে বা অ্যাডিশন কম্পাউন্ডকে আমরা বলবো হচ্ছে ডাবল সল্ট। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সল্ট তাদের বৈশিষ্ট্য নিয়ে বিদ্যমান। তাহলে ডাবল সল্ট কাকে বলবো? যেখানে দুইটা সল্ট আছে, কাছাকাছি ক্রিস্টালের মধ্যে আছে, এবং তাদের দুইটা বৈশিষ্ট্য কি? একটা বৈশিষ্ট্য হলো যে তারা যখন সলিড অবস্থায় থাকে, ক্রিস্টাল অবস্থায় থাকে, তখন তার স্টেবল, কিন্তু পানিতে গুলিয়ে দিলে তারা ইন্ডিভিজুয়াল সল্ট, অর্থাৎ ডাবল সল্ট মানে দুইটা সল্ট যে ছিল সে দুইটা সল্টে আবার ভেঙে যায়। তারপর আরেকটা বৈশিষ্ট্য কি? যে তারা যদিও সলিড অবস্থায় একসাথে থাকলে পারেও তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের যে সমস্ত প্রপার্টি তার কোনো কিছুর পরিবর্তন হয় না, তাদের নিজস্ব প্রপার্টি বিদ্যমান থাকে। আমি একটু এমনি উদাহরণ হিসেবে বলতে চাই, সেটা হচ্ছে আপনি যদি চিনি আর লবণকে একসাথে পানির সাথে মিশিয়ে পরে পানিকে বাষ্প আকারে উড়িয়ে দেন, পরবর্তীতে আপনি যে ক্রিস্টালটা পাবেন তার মধ্যে কিন্তু চিনিরও বৈশিষ্ট্য থাকবে, লবণেরও বৈশিষ্ট্য থাকবে। নতুন সেটা একদম কমপ্লিটলি নতুন কোনো কিছু তৈরি হবে না, কমপ্লিট নতুন কিছু তৈরি হবে না, আমার নতুন স্বাদের নতুন
গন্ধের এমন কোনো কিছু তৈরি হবে না। আর যদি আপনি কেক তৈরি করেন তো কেকের ভিতরে ডিম দেওয়া হয়, কেকের ভিতরে বেসন দেওয়া হয়, আটা দেওয়া হয়, বা পুডিং তৈরি করেন সেখানেও কেকের ভিতরে ডিম দেওয়া হয়। ডিম যদি ভাজেন সেখানেও ডিম থাকে, কিন্তু প্রত্যেকটা জায়গায় ডিম তার নিজস্ব বৈশিষ্ট্য পুরোপুরি হারিয়ে ফেলে। ফলে কেকের মধ্যে ডিম তার ডিমের অস্তিত্ব হারিয়ে যায়, নতুন একটা জিনিস কেক তৈরি হয়ে যায়, ডিম তার অস্তিত্ব হারায়, নতুন জিনিস তৈরি করে। পুডিং এর মধ্যে ডিম তার অস্তিত্ব হারায়, নতুন জিনিস তৈরি করে, অর্থাৎ ডিমের কোনো বৈশিষ্ট্য সেখানে অবশিষ্ট থাকে না। কিন্তু ডাবল সল্ট ওই ঠিক ওই রকম কেক বা হচ্ছে পুডিং এর মতো নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে নতুন কিছু তৈরি হবে এমন ঘটনা ডাবল সল্টে হয় না। ডাবল সল্টের ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট থাকে, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের বৈশিষ্ট্য পুরোপুরি ডাবল সল্টের মধ্যে বিদ্যমান থাকে। ডাবল সল্টের মধ্যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের সমস্ত বৈশিষ্ট্য আগের অবস্থায় বিদ্যমান থাকে, অর্থাৎ ফেরাস সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট যুক্ত যে মোর সল্ট তার মধ্যে ফেরাস সালফেটের বৈশিষ্ট্য থাকবে, অ্যামোনিয়াম সালফেটের বৈশিষ্ট্য থাকবে। যেমন খাবার স্যালাইনের মধ্যে লবণের স্বাদও পাওয়া যায়, আবার চিনির স্বাদও পাওয়া যায়। এখানে লবণ আর চিনির স্বাদ বিলুপ্ত হয়ে নতুন কোনো স্বাদ তৈরি হয় না। তো সুতরাং আমরা এতক্ষণ যেটা কথা বলার চেষ্টা করলাম সেটা হলো যে ডাবল সল্ট হচ্ছে সেই ধরনের কমপ্লেক্স মলিকুলার কম্পাউন্ড বা রিসোনেন্ট কম্পাউন্ড যেখানে তারা সলিড অবস্থায় স্টেবল, সলিড অবস্থায় যেভাবে রাখবে সেভাবে থাকবে, নতুন কোনো কম্পাউন্ড তৈরি হবে না। কিন্তু তাদেরকে পানিতে গুলিয়ে দিলে বা উপযুক্ত সলভেন্টের ভিতর গুলিয়ে দিলে তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে তারা ভেঙে যায়, এবং তারা তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের যে বৈশিষ্ট্য সেটা তারা বহন করে, ধারণ করে, ধারক এবং বাহক হিসেবে কাজ করে। তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের বৈশিষ্ট্য তারা কখনো হারায় না, সেটা সলিড অবস্থায় থাক কিংবা পানিতে গুলিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এবার আসেন কোঅর্ডিনেশন অথবা কমপ্লেক্স কম্পাউন্ড। তো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, মোর সল্ট একটা কিছুক্ষণ আগে দেখানো হয়েছে। আমরা আপনাদেরকে বাকিগুলো একটু দেখাই। কার্নালাইট দেখতে কেমন বা পটাশিয়াম দেখতে কেমন। পটাশিয়ামকে আমরা বাংলায় জানি হচ্ছে ফিটকিরি হিসাবে, আর কার্নালাইটের বাংলায় কোনো নাম আমাদের আসলে জানা নাই। আসলে আমরা দেখি দেখতে কেমন এগুলা। সেটা তো আপনাদেরকে দেখানো হলো মোর সল্ট, এটা আসলে ফেরাস সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট নিয়ে গঠিত। তো এটা যেহেতু ডাবল সল্ট সুতরাং এখানে ফেরাস সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট এই এই নতুন যেটা পাওয়া গেছে এটা ক্রিস্টাল, দুইটাকে পানিতে গুলিয়ে তারপর পানিতে ইভাপোরেট করার পরে পাওয়া গেছে ক্রিস্টালটাকে মোর সল্ট বলে। এটা একটা ডাবল সল্ট, কারণ এটা হচ্ছে এই সলিড অবস্থায় স্টেবল, কিন্তু এটাকে পানিতে গুলাইলে এটা আবার এই ফেরাস সালফেট এবং অ্যামোনিয়াম সালফেটে বিভক্ত হয়ে যাবে। প্লাস এটার ফেরাস সালফেটের যে বৈশিষ্ট্য সেটাও এর মধ্যে বিদ্যমান, অ্যামোনিয়াম সালফেটের যে বৈশিষ্ট্য সেটা এখানে বিদ্যমান। এর কোনো বৈশিষ্ট্যই কোনোভাবে পরিবর্তিত হয়নি। তো আরো একটা ডাবল সল্ট হচ্ছে কার্নালাইট। এটা দেখতে এরকম, এটাও হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন জিনিসকে দিয়ে তৈরি করা হয়েছে, কার্নালাইট তৈরি করা হয়েছে। তারপরে পরেরটা সেটা হচ্ছে আপনার পটাশ অ্যালাম, যাকে আমরা বলি ফিটকিরি, অ্যালুমিনিয়াম সালফেট, তারপরে ফেরাস সালফেট, আরো অনেকগুলো জিনিস মিলে পটাশিয়াম তৈরি হয়। তো এখানে এটা পটাশিয়ামের ক্রিস্টাল। এর মধ্যে যারা আছে প্রত্যেকে তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়েই এখানে বিদ্যমান আছে। এখানে পটাশিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, সালফেট গ্রুপ আছে, সবারই বৈশিষ্ট্য এখানে বিদ্যমান থাকবে। ওকে, এই তিনটা ছিল হচ্ছে ডাবল সল্টের উদাহরণ। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। দেখেন, এটাকে আমরা বলি হচ্ছে হেক্সাঅ্যামিন নিকেল 2 ক্লোরাইড। এটা হচ্ছে হেক্সাঅ্যামিন নিকেল 2 ক্লোরাইড। এখানে নিকেল আছে, অ্যামোনিয়াম আছে এবং ক্লোরিন আছে। তো এখানে যারা আছে এটাও কিন্তু ওই ডাবল সল্ট বা অ্যাডিশন কম্পাউন্ড যেভাবে তৈরি করা হয়েছে সেভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ দুইটা সল্টকে এখানে একসাথে করে, নিকেলকে একসাথে করে অ্যামোনিয়াম এর সাথে করে তারপরে তৈরি করা হয়েছে। তো মজার বিষয় হলো যে এখানে সলভেন্ট ইভাপোরেট করে দেওয়ার পরে এই ডাবল সল্ট যেটা সরি এটা যে অ্যাডিশন কম্পাউন্ড যেটা পাওয়া গেছে এটা আবার ডাবল সল্টের মতো না। এডিশন কম্পাউন্ড ডাবল সল্টের মতো না, এটার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের যে বৈশিষ্ট্য, অর্থাৎ নিকেলের, অ্যামোনিয়াম বা ক্লোরিনের, এর কোনো বৈশিষ্ট্য এখানে ইন্ডিভিজুয়াল কোনো বৈশিষ্ট্য এখানে বিদ্যমান নাই। অর্থাৎ নিকেল তার বৈশিষ্ট্য নিয়ে এখানে বিদ্যমান নাই, অ্যামোনিয়াম বা ক্লোরিন তার বৈশিষ্ট্য নিয়ে এখানে বিদ্যমান নাই। এ কারণে এটা সলিড অবস্থায় স্টেবল, কিন্তু পানিতে গুলাইলে বা উপযুক্ত সলভেন্টে গুলাইলে এরা তার আগের অবস্থায় ফেরত যায় না, অর্থাৎ নিকেলে ভেঙে চলে যাবে বা এই ক্লোরিনে ভেঙে চলে যাবে, এরকম ভেঙে চলে যায় না। এটা একবারই ক্রিস্টাল তৈরি হওয়ার সাথে সাথে পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেছে। ক্রিস্টালটা পার্মানেন্ট ক্রিস্টাল বৈশিষ্ট্যযুক্ত একটা নতুন কম্পাউন্ড তৈরি হয়েছে। যেমন হচ্ছে ডিম পুডিং ভিতরে চলে গেলে যেরকম পার্মানেন্ট হয়ে যায়, এটাকে আগের অবস্থায় ফেরত নেওয়া যায় না, বা কেকের মধ্যে চলে গেলে আগের অবস্থায় ফেরত নেওয়া যায় না।
ওরকম পার্মানেন্ট পরিবর্তন হয়ে গেছে। এটাকে যখন দুইটাকে একত্রে করে মিশিয়ে তারপরে যখন সলভেন্টটাকে বাষ্পাকারে উড়িয়ে দেওয়া হয়েছে, তখন এই যে নতুন কম্পাউন্ড পাওয়া গেল, এটার বৈশিষ্ট্য এমন যেটা আগের ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডের বৈশিষ্ট্য এদের ভিতর নাই। আর এটা হচ্ছে এদেরকে পানিতে গুলাইলে আবার ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডে ভেঙেও যায় না, কিন্তু এরা সলিড অবস্থায় স্টেবল। সুতরাং এদেরকে বলা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। এটা হচ্ছে হেক্সামিন নিকেল 2 ক্লোরাইড, এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইডকে আসলে বলা হয় হেক্সা সায়ানিডোফেরেট 2 আয়ন, এবং পটাশিয়াম ফেরিসায়ানাইডকে বলা হয় হেক্সা সায়ানিডোফেরেট 3 আয়ন, অথবা পটাশিয়াম ফেরিসায়ানাইডকে আবারও বলা হয় হেক্সা সায়ানোফেরেট 3 আয়নও বলা হয়। আমরা এগুলো সম্পর্কে একটু পরে আলোচনা করব, তাই এগুলো একটু আগে থেকে দেখিয়ে রাখলাম যে এগুলো আসলে আগের যে কমপ্লেক্স কম্পাউন্ডে আলোচনা করলাম ডাবল সল্টের মতো না, ডাবল সল্ট থেকে ভিন্ন। এটা একবার তৈরি হয়ে যাওয়ার পরে, মানে ক্রিস্টাল তৈরি হয়ে যাওয়ার পরে এর আর আগের অবস্থায় ফেরত যেতে পারে না, এটা নতুন একটা কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়, যাদের বৈশিষ্ট্য তাদের এলিমেন্টাল যে কম্পাউন্ড ছিল, প্যারেন্টস যে কম্পাউন্ড ছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন হয়। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা ছিল হচ্ছে যে কিভাবে কম্পাউন্ড ডাবল সল্ট এবং কমপ্লেক্স কম্পাউন্ডের পার্থক্য নিয়ে আলোচনা করছিলাম। আমরা মোর সল্ট দেখলাম, কার্নালাইট দেখলাম, পটাশিয়াম দেখলাম, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং পানি। আর কার্নালাইটে আছে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি, এবং এগুলা একবার পানিতে তৈরি হয়ে যাওয়ার পরে আবার নতুন করে পানিতে গুলাইলে বা সলভেন্টে গুলাইলে আবার আগের অবস্থায় চলে যেতে পারে, নিজস্ব বৈশিষ্ট্য ধারণ করতে পারে। আচ্ছা, আরেক ধরনের আপনার ডাবল সল্ট না, আরেক ধরনের হচ্ছে অ্যাডিশন কম্পাউন্ড বা মলিকুলার কম্পাউন্ড আছে, যাদের বৈশিষ্ট্য হচ্ছে the additional compound or molecular compound which are stable in solid state, আগেরটার মতোই solid state stable, as well as when dissolved into water or any other ionic solvent, এবং যেটা শুধুমাত্র সলিড স্টেটেই স্টেবল না, যখন সলিউবল করা হয় কোনো ওয়াটার বা আয়নিক সলভেন্টে সেখানেও স্টেবল। অর্থাৎ এর ক্ষেত্রে কি ছিল, যখন ডিজলভ ইন ওয়াটার অথবা এনি আয়নিক আদার আয়নিক সলভেন্টে থেকে ডিজলভ করা হয়, তখন কি হলো, ব্রোকেন ইনটু ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডস, অর্থাৎ এটা ভেঙে যাবে, ভেঙে এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে। কিন্তু কোঅর্ডিনেশন বা কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে সেটা হবে না, তারা সলিড অবস্থায় স্টেবল, এবং পানি অথবা অন্য কোনো আয়নিক সলভেন্টে যদি তাদেরকে সলিউবল করা হয়, ডিজলভ করা হয়, তখনও তারা ভাঙে না, যা ছিল তাই থাকে। হ্যাঁ, প্রপার্টিজ which are completely different from their components are called coordination or complex compound, এবং তাদের প্রপার্টিজ এমন যেটা সম্পূর্ণরূপে তাদের প্যারেন্টস যে এলিমেন্ট তার থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, এবং এদেরকে বলা হয় কোঅর্ডিনেশন কমপ্লেক্স অথবা কোঅর্ডিনেশন অথবা কমপ্লেক্স কম্পাউন্ড বলা হয়। তাহলে আমরা কি বললাম, the additional compound which are stable in solid state as well as when dissolved in water or any other ionic solvent have properties which are completely different from their components are called coordination or complex compounds. তাহলে এক কথায় বলতে পারি যে কোঅর্ডিনেশন বা কমপ্লেক্স কম্পাউন্ড হলো সেই কম্পাউন্ড যাদের সলিড এবং লিকুইড অবস্থা স্টেবল, তারা তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে হারিয়ে নতুন বৈশিষ্ট্য ধারণ করছে, এবং তাদের প্রপার্টি টোটালি তাদের প্যারেন্টস কম্পাউন্ড থেকে ভিন্ন। আর ডাবল সেল কাকে বললাম, ডাবল সেল হচ্ছে সেই সমস্ত অ্যাডিশন কম্পাউন্ড যারা হচ্ছে তাদের সলিড অবস্থা স্টেবল কিন্তু পানিতে গুলাইলে স্টেবল থাকে না, অর্থাৎ তাদের আগের তারা যে মোর সল্ট ছিল, মোর সল্ট থাকে না, ভেঙে যায়, ভেঙে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট আলাদা হয়ে যায়, এবং তাদের ইন্ডিভিজুয়াল মোর সল্ট থাকা অবস্থায় তাদের প্রত্যেকটা কম্পাউন্ডেন্টের বা প্যারেন্টস বা ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডেন্টের যে বৈশিষ্ট্য সেটা তারা বজায় রাখে, নতুন কোনো কম্পাউন্ডে তারা কনভার্ট হয় না। আচ্ছা, তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে আমরা অন্যভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে complex compound or coordination compounds are chemical substances formed by the combination of compounds which are capable of independent existence. অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড হচ্ছে সেই সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স যারা এমন কম্পাউন্ডের মাধ্যমে, এমন কম্পাউন্ডের কম্বিনেশনের মাধ্যমে তৈরি হয়েছে তাদের ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স অর্থাৎ স্বাধীন সত্তা বিদ্যমান। নতুন তৈরি হয় কম্পাউন্ডের নিজস্ব বৈশিষ্ট্য, স্বাধীন সত্তা বিদ্যমান। কমপ্লেক্স কম্পাউন্ডস আর অলসো নোন অ্যাজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড এবং কমপ্লেক্স কম্পাউন্ড একই জিনিস। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে স্বাধীন সত্তাযুক্ত কম্পাউন্ড যাদের বৈশিষ্ট্য তাদের ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডের সাথে কখনোই মিলে না, তারা সলিড অবস্থায় স্টেবল, তাদেরকে পানিতে গুলাইলেও তাদের সে বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট আলাদা হবে না।
ঠিক যেরকম কেক গুলাইলে আর আলাদা করে ডিম পাবেন না, বা পুডিং গুলাইলে আলাদা করে ডিম পাবেন না, কারণ তার নতুন একটা কম্পাউন্ড, এখানে তার সাথে ডিমের আর কোনো সম্পর্ক নেই, আর অন্য চিনিরও কোনো সম্পর্ক নেই, এর ভিতর থেকে চিনিও বের করা যাবে না, ডিমও বের করা যাবে না। তো এরকমই কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়ে যাওয়ার পরে সেটা আর ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে ভাঙবে না, স্বাধীন সত্তা নিয়ে নতুন কম্পাউন্ড হিসেবে থাকবে। উদাহরণ কি? আমরা উদাহরণ যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উদাহরণ হিসেবে আছে, উদাহরণ হিসেবে আমরা নিকেলের কথা বলছি। উদাহরণ হচ্ছে কি, যেমন হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে নিকেল ক্লোরাইড। তো নিকেল ক্লোরাইড সলিউশনটা হচ্ছে গ্রিন, অ্যামোনিয়াতে আসলে অ্যাকুয়াস অবস্থায় একটা গ্যাসেস কালারলেস গ্যাস থাকে, অ্যাকুয়াস অবস্থায় সে কালারলেস মানে পানির মতো একটা লিকুইড থাকে। তো এটা যখন এর সাথে মিশে গেল তখন কি তৈরি হলো? তৈরি হলো হচ্ছে হেক্সা অ্যামিনো নিকেল আয়ন তৈরি হলো। হেক্সা অ্যামিনো নিকেল আয়নটার রং কিন্তু নীল থাকে না, সবুজ থাকে না, বা কালারলেসও হয় না, সে পার্পল কালারের বা হালকা বেগুনি কালারের একটা নতুন কম্পাউন্ড তৈরি হয়, যেটা আমরা এর আগে কিছুক্ষণ আগে আমরা দেখাইছিলাম, ছবিতে দেখাইছিলাম। হেক্সা অ্যামিনো নিকেল যেটা তৈরি হলো সেটা হচ্ছে তার ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট, তার সমস্ত বৈশিষ্ট্য টোটালি পরিবর্তিত হয়ে নতুন একটা কম্পাউন্ডে কনভার্ট হয়েছে। সুতরাং তার এটাকে যদি আবার পানিতে গোলানো হয় সে কখনো আর অ্যামোনিয়া এবং নিকেল ক্লোরাইডে ভেঙে যাবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে কি বলা হচ্ছে, when aqueous ammonia is added to a green solution of nickel chloride, the and the solution thus obtained is evaporated. তো প্রথমে অ্যামোনিয়াকে নিকেল ক্লোরাইডের একটা সলিউশনের সাথে মিশানো হয়। অ্যামোনিয়া হচ্ছে লিকুইড অ্যামোনিয়া, আর নিকেল ক্লোরাইডের সলিউশন দুটাকে একসাথে মিশানোর পরে ইভাপোরেশন করা হয়, অর্থাৎ এটাকে উড়িয়ে দেওয়া হয়, সলভেন্টকে উড়িয়ে দেওয়া হয়। তারপর কি পাওয়া যায়? পার্পল ক্রিস্টাল অফ নিউ কম্পাউন্ড হ্যাভিং দ্য কম্পোজিশন অফ হেক্সা অ্যামিনো নিকেল ক্লোরাইড আর অবটেন্ড। এবং এটার সলভেন্টকে উড়িয়ে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পার্পল ক্রিস্টাল, অর্থাৎ একটু বেগুনি কালারের, হালকা হালকা বেগুনি কালারের একটা ক্রিস্টাল পাবো। এবং তার যে গঠন সেখানে আমরা পাবো হচ্ছে 6টা অ্যামোনিয়া এবং নিকেল এবং ক্লোরাইড, এটাকে নতুন একটা কম্পাউন্ড বলা হচ্ছে। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এটাকে আমরা বলছি কমপ্লেক্স কম্পাউন্ড। তো আমরা জানি কমপ্লেক্স কম্পাউন্ডের দুটো বৈশিষ্ট্য লাগবে, সেই দুটো বৈশিষ্ট্য এর ভিতরে আছে। একটা হলো যে এটা এটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সলিড অবস্থায় স্টেবল, এবং লিকুইড অবস্থায় এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে ভেঙে যায় না। 2 নম্বর হচ্ছে যে এর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের বৈশিষ্ট্য থেকে টোটালি আলাদা। দিস নিউ কম্পাউন্ড when dissolved in water ionizes, যখন পানিতে এটাকে গুলানো হয় তখন হচ্ছে এটা একটু আয়নিত হয়ে যায়, এটা হচ্ছে হেক্সা অ্যামিনো নিকেল 2+ আয়ন তৈরি করে এবং ক্লোরাইড মাইনাস আয়ন তৈরি করে। দিস ইজ দাস এ কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ এটা যেহেতু এই নিকেল ক্লোরাইডে ভাঙে নাই, এটা তো নিকেল ক্লোরাইডে ভেঙে যাওয়ার কথা ছিল, সে নিকেল ক্লোরাইডে ভাঙে নাই এবং অ্যামোনিয়া তো ভাঙে নাই, সুতরাং এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। অপরদিকে যে যেটা ছিল ডাবল সল্ট, সেটা এই ফেরাস সালফেট অ্যামোনিয়াম সালফেটের মূল সল্ট, এটাকে পানিতে গুলালে কি হবে? ফেরাস সালফেট আলাদা হয়ে যাবে, অ্যামোনিয়াম সালফেট আলাদা হয়ে যাবে। পটাশিয়াম, এটাকে যদি পানিতে গুলান তাহলে পটাশিয়াম সালফেট আলাদা হয়ে যাবে, অ্যালুমিনিয়াম সালফেট আলাদা হয়ে যাবে। তো এটা ওই কমপ্লেক্স কম্পাউন্ডের মতো না, সুতরাং এদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের বৈশিষ্ট্য আগের মতোই থাকে, শুধুমাত্র এখানে তারা ক্রিস্টাল আকারে একসাথে পাশাপাশি থাকে এই। আচ্ছা, তো তাহলে আমরা এই পার্থক্যগুলোকে যদি এক জায়গায় করে লিখি তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে double salt হচ্ছে double salts are addition compound or molecular compound which are stable in solid state but dissolves into its component compounds in water or other ionic solvent। এটা হচ্ছে তাদের কঠিন অবস্থায় স্টেবল, কিন্তু যখন ওয়াটার অথবা অন্য কোনো আয়নিক সলভেন্টে এদেরকে সলিউবল করা হয়, ডিসলভ করা হয়, তখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে ভেঙে যায়। কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়? They are stable in solid state and also stable in the liquid state. That means they do not dissolve into or broken down into individual components when dissolved in water or any other solvents. The Nobel said these compounds retain their identities in the solid state as well as when dissolved in water or any other ionic solvent. অর্থাৎ যখন তাদেরকে সলিড স্টেটে থাকে তখনও তাদের নিজস্ব একটা পরিচয় থাকে, এবং যখন তাদেরকে পানিতে গুলানো হয় তখন তাদের বৈশিষ্ট্য থাকে, তারা তাদের ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য ত্যাগ করে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস আর সেম অ্যাজ দোজ অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। তারা যে সমস্ত কম্পোনেন্ট দিয়ে গঠিত হুবহু সেই কম্পোনেন্টের বৈশিষ্ট্য তাদের মধ্যে বিদ্যমান থাকে, নতুন কোনো বৈশিষ্ট্য তা ধারণ বহন করে না। Their physical and chemical properties are completely different from those of their individual components. তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের বৈশিষ্ট্য থেকে তাদের
বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে আলাদা থাকে। এবং উদাহরণ আছে মোর সল্ট, এখানে সংকেতে কিছু ভুল আছে আরকি। এটা আপনারা ঠিক করে এই সংকেতগুলো ঠিক করে নিবেন আরকি। লেখার সময় ঠিক করে লিখবেন। এখানেও একটু ভুল আছে। প্রত্যেকটা সংকেতে একটু ভুল আছে। এখানেও ভুল আছে। এটা হচ্ছে ফেরিসায়ানেট। এটা হচ্ছে ফেরোসায়ানেট আয়ন আরকি। এটার অপর নাম হচ্ছে হেক্সাসায়ানো ফেরেট 2 আয়ন, ফেরেট 3 আয়ন। ফেরিসায়ানেট হলে হচ্ছে হেক্সাসায়ানো ফেরেট 2 আয়ন। এর অপর নাম হচ্ছে হেক্সাসায়ানিড ও ফেরেট 2 আয়ন আরকি। তো এই ছিল আমাদের হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডের ২ টা ডেফিনিশন। আমরা সামনের দিনে এ সম্পর্কে আরো কিছু জানবো। থ্যাংকস টু অল ফর জয়েনিং দ্য